আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ একটা উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, খুব বিখ্যাত কবিতার লাইন একটি। কারণ পুরনো শকুনেরা খামচে ধরেছে জাতির পতাকা। আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে কালকে রাজাকার আজহার, তিনি জামাত নেতা, বেকসুর খালাস পেয়েছেন। তার ফাঁসির দণ্ড হয়েছিল, তিনি খালাস পেয়েছেন। এবং বর্তমানে যে এই সার্জিস আলম, তিনি একটি মন্তব্য করেছেন যে যদি আরো আগে এই অবস্থা, বাংলাদেশে এই পরিস্থিতি থাকতো, তাহলে তাহলে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা অন্যদেরও পাওয়া যেত এই আজহারুল ইসলামের মতোই। ফলে খুব স্পষ্টই যে অন্যদিকে আইন উপদেষ্টা, তিনি বলেছেন যে এই আজহারুল ইসলাম যে মুক্তি পেলেন, এই মুক্তি পেলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের কল্যাণে। ফলে খুব স্পষ্ট যে জুলাইয়ের গণঅভ্যুত্থানটি কেন হয়েছিল, কি উদ্দেশ্যে হয়েছিল, এবং তারপর থেকে যে একে একে আমরা জামাতের মানে উত্থান, শনৈ শনৈ তাদের উত্তরণ দেখতে পাচ্ছি, তার পেছনে কি মেটিকুলাস প্ল্যান ছিল, এই সব কিছুই একে একে দৃশ্যমান হচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। জনাব বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ পুতুল। সুলতানা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে। জি, আমি জানি না আপনি কেমন ফিল করছেন, কিন্তু আজকে আমরা বাংলাদেশ এমন একটা সময় অতিক্রম করছি যখন এই যে আজহার রাজাকার খালাস পায় আর মুক্তিযোদ্ধাদের সামনে একটা আতঙ্ক তৈরি করা হয়, হয়তো কোনো একদিন এরকম হবে যে দিন মুক্তিযোদ্ধাদের ফাঁসির আদেশ দেয়া হবে বিচ্ছিন্নতাবাদী নানান রকম অভিযোগে দুষ্ট করে। কারণ এরই মধ্যে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নানানভাবে মুক্তিযোদ্ধাদেরকে নাজেহাল করা হয়েছে। কখনো তাদের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে, কখনো তাদের চপেটাঘাত করা হয়েছে। এতখানি অসম্মান মনে হয় স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা আর কখনো হয়নি। আর সেরকম অবস্থায় যখন দেখি এই আজহার রাজাকারের এই খালাস প্রাপ্ত এরকম ছবি, আমি জানি না, আমি মুক্তিযুদ্ধ করিনি, আমার বাবা ছিলেন, আমার পুরো সবাই ছিলেন মুক্তিযোদ্ধা, ফলে আমি আমার রক্তে যেই ঝলক অনুভব করি, আর আপনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তরুণ মুক্তিযোদ্ধা, জীবন বাজি রেখেছিলেন। আমি জানি না আপনার কেমন লাগে। একটা প্রচন্ড ঘৃণায় আমার শরীর রি করছে, প্রচন্ড ক্রোধ অনুভব করছি, আমি হতাশা অনুভব করছি, হতাশ হয়েছি। এই সমগ্র জাতি, বাংলাদেশে 54 বছরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এটা কি আন্দোলন হলো যে প্রথম থেকে, এই শুরু থেকে গত 9 মাসে এদের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে পরাভূত করা, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক, স্মৃতি, জাদুঘর সবকিছুকে নষ্ট করে দেয়া এবং নতুন ন্যারেশন দেওয়া। হ্যাঁ, নতুন করে এটাকে ওরা ওদের তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে তারা মুক্তিযুদ্ধকে যতখানি সম্ভব বিকৃত করা এবং এর ব্যাখ্যাগুলো, প্রতিটা ঘটনার ব্যাখ্যাকে মিথ্যার মোড়কে ভরে জনগণের সামনে তুলে ধরার একটা চেষ্টা। এটা মনে হচ্ছে যেন দীর্ঘ সময়ের গবেষণা করে এরা তৈরি হয়ে এসেছে। হ্যাঁ, আমি মনে করি সেটাই ঘটেছে। কারণ সুলতানা, গত 54 বছর ধরে মুক্তিযুদ্ধের স্বাধীন হওয়ার পর থেকেই আমার একটা গাট ফিলিং ছিল যে এত সহজে যে 9 মাসের মধ্যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে, পরাজিত শত্রুরা বোধহয় এত সহজে এটা মেনে নেবে না। তারা প্রথমে স্তম্ভিত হয়েছিল, চুপচাপ ছিল, নিজেদের মধ্যে অতি দ্রুত তারা যোগাযোগ করে ঐক্যবদ্ধ হয়েছে, এবং যদিও সংখ্যায় অত্যন্ত কম, কিন্তু একতার তো একটা শক্তি আছে না, একসঙ্গে নেটওয়ার্ক করে বিদেশে, দেশে এবং বিদেশে এরা নেটওয়ার্ক চালিয়েছে, এদেরকে সহায়তা করেছে পাকিস্তান,
এদেরকে সহায়তা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, এদেরকে বিভিন্ন ইউরোপিয়ান এবং ইস্ট ইউরোপিয়ান দেশ, যেগুলো তথাকথিত মুসলিম কান্ট্রি, তার মধ্যে থেকে কেউ কেউ, সবাই না, তার মধ্যে তুরস্ক তো রয়েছে, লিবিয়া রয়েছে, এগুলো আমরা জানি, এগুলো আমরা টের পেয়েছি। কিন্তু বিজয়ের গর্বে, বিজয়ের শক্তি মদমত্ত হয়ে আমরা ভেবেছিলাম আমাদেরকে কেউ আর পরাভূত করতে পারবে না। বঙ্গবন্ধু ভেবেছিলেন তিনি এতই গভীরে আছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়, তাকে কেউ হত্যা করার চেষ্টা করবে না। হ্যাঁ, তো প্রথম থেকে গত 54 বছরে আমি তোমার কাছে আসব, জিনিসগুলো ক্রোনোলজিক্যালি তুমি আমাকে বলবে। আমি তাজুল, আমি শুধু আপনাকে একটা জিনিস দেখাতে চাই যে আচ্ছা, আপনি জানেন যে বেলুচিস্তানের এরা স্বাধীনতাকামী, এরা যুদ্ধ করছে, হ্যাঁ, এরা বাঙালিকা জাতিকে কি চোখে দেখছে, তারা বলছে যে আমরা শহীদদের অমর্যাদা করব না, আমরা বাঙালি না। তার বক্তব্যটা একটু শুনি। बंगाल नहीं है, ये बलूचिस्तान है। हम कभी नहीं भूलेंगे अपने शहीदों को। हम हैं उन इज्तिमाई कब्रों के वारिस जिनको आप देखते हो ना, वो बलोच की कब्रें हैं, बलोच नस्ल की कब्रें हैं, बलोच कौम की कब्रें हैं। এই আমি যতখানি বুঝি অতটা স্পষ্ট নয়, আমি মোটামুটি উর্দু বুঝতে পারি এবং ওনার একটু অ্যাকসেন্ট আছে, বেলুচিস্তানের অ্যাকসেন্ট। কিন্তু যে লাইনটা আমাকে এইমাত্র ইলেকট্রিক শক দিয়েছে সেটা হচ্ছে ইয়ে বাঙ্গাল নেই হ্যায়, ইয়ে বেলুচিস্তান হ্যায়। এটা বাঙ্গাল নয়, এটা বেলুচিস্তান। আমরা স্বাধীনতার লড়াই করব, আমরা বাঙ্গালদের মতো বেইমানি করব না। তো ভাই, বাঙ্গাল মুলুকের যারা বাঙ্গাল আছেন, যে মুক্তিযুদ্ধের জন্য একসময় বেলুচিস্তান সিন্ধের মানুষজন আমাদেরকে সম্মান করত, যে আব্দুল গাফফার খান, তিনি বাংলাদেশের জনকে অসাধারণ এক সম্মানের স্থানে রেখেছিলেন। হ্যাঁ, সেখান থেকে আমরা কতখানি অধঃপাতিত হয়েছি, কারণ আমরা বেইমানের জাত। এই যে লোকটাকে ছেড়ে দিল, হ্যাঁ, এর তো বিচার হয়েছিল, এর তো আবারও বিচার হতে পারতো যদি এরা মনে করে থাকে যে এর বিচার হয়নি ঠিক মতো বিচার হতো। কিন্তু তারা এই রায়কে উল্টাবার জন্য প্রথমে বিচারপতিদেরকে ফায়ার করে দিয়েছে, বিচারপতিদেরকে জোরপূর্বক এরা পদত্যাগ করিয়েছে এবং তারপরে নিজেদের পোষা বেতনভোগী বিচারপতি, ঘুষখোর বিচারপতিকে বসিয়ে তাদেরকে দিয়ে পুরো রায়টাই কোনো রিভিউ ছাড়া পুরোপুরি উল্টো দিয়ে তাকে ছেড়ে দিল। তাকে ছাড়ার জন্যই কিন্তু এই ইয়েগুলো, চেষ্টাগুলো তারা করেছে। এবার আমরা দেখি একবার যে সে কি করেছিল। তাকে শুধু রাজাকার বললে তো হবে না, কেন সে রাজাকার? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামাত নেতা এটিএম আজহার। মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও ধর্ষণ এমন 6টি গুরুতর অপরাধে অভিযুক্ত এই দানব 1971 সালের 24 থেকে 27 মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্মনামে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি আজহার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রংপুর শহরের ভাসানী ন্যাপ, আয়কর আইনজীবী মাহফুজ আলী সহ 11 জনকে পর্যায়ক্রমে হত্যা করেন। 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন।
1971 সালের 17 এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে 1200 গ্রামবাসীকে একদিনে হত্যা করেছে। সে পাকিস্তান মিলিটারিরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 1971 সালের 30 এপ্রিল আলবদর কমান্ডার আজহার রংপুর কারমাইকেল কলেজের 4 জন শিক্ষক হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করেন। 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে। এই ছিল তার অপরাধের সংক্ষিপ্ত একটি তালিকা। হ্যাঁ, তো এই অপরাধ সে একা করেনি, তার মতো আরো আলবদর ছিল যারা করেছে, আরো রাজাকার ছিল যারা করেছে, গোটা বাংলাদেশ জুড়ে করেছে। আমি চট্টগ্রামে যুদ্ধ করেছি, আমি জানি চট্টগ্রামে তারা কত বীভৎস অত্যাচার করেছে। মেয়েদেরকে মানুষ নয়, পশুর চেয়েও, মানুষ বোধহয় গরু ছাগলকেও একটু মমতার সঙ্গে ব্যবহার করে থাকে জবাই করার আগেও, কিন্তু তাদের মধ্যে কোন রকম মমতা ছিল না। এবং তারা এগুলো করেছে ধর্মের দোহাই দিয়ে। আপনাদের উপরে আমি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি, আমাদের মা বোনের যারা অপমান করেছে, আর আপনারা যারা সেই অপমানের পক্ষ নিয়ে আজকে তথাকথিত বিপ্লবী দাবি করছে নিজেদেরকে, ধিক্কার দেই আপনাদেরকে, ঘৃণা জানাই আপনাদেরকে। আপনাদের বংশ পরম্পরায় আপনারা বাংলাদেশের মানুষের ঘৃণা বহন করবেন, আমি এই অভিশাপ দিচ্ছি আপনাদের, এবং এটাই অবধারিত মনে রাখবেন। একটা একটা আপনি জানেন সার্জিস আলম তিনি বলছেন যে আজকে এই এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন কারণ এটি জুলাই গণঅভ্যুত্থানের কল্যাণে। তো এই জন্যই তাহলে গণঅভ্যুত্থান হয়েছিল? হ্যাঁ, তাই তো। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি আড়ালে কে। হ্যাঁ, আমি টের পেয়েছি কেন, ওই যে বললাম গত 54 বছর ধরেই আমার কাছে মনে হচ্ছিল একটা, মানে ঠিক তুমি কোন হরর মুভিতে তুমি যেরকম দেখা যায় সিনেমায়, যে একটা ছায়ামূর্তি চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, একটা লম্বা ফিগার চলে যাচ্ছে হেঁটে, বাড়ির পেছনে বা বেসমেন্ট থেকে উঠে আসছে একটা ছায়ামূর্তি, এরকম ছায়ামূর্তি আমি দেখতে পাচ্ছি। এটা আমার শুধু কল্পনা ছিল না। এই যতবার এই প্রবাস থেকে দেশে গিয়েছি, আমি গিয়েছি সাধারণত ফেব্রুয়ারি মাসে, যাতে আমি বই মেলাটা একটু দেখতে পারি, আর ওই সময়টায় আবহাওয়া সবকিছু ভালো, হ্যাঁ, ছুটিও থাকে। আমি বই মেলাতে গিয়ে, বিশ্বাস করো সুলতানা, আমি হুমায়ুন আহমদ আর ইমদাদুল হক মিলনের বইয়ের স্টলে আমি ঘুরিনি, কারণ ওখানে ঢোকা যায় না মানুষের ভিড়ে, আর আমার অত আগ্রহ ছিল না। তবে আমি যত ইসলামী প্রকাশনী আছে, ইনক্লুডিং এই বাংলাদেশ সরকারের যে ইসলামী ফাউন্ডেশন এবং ইসলামী প্রকাশনী যারা, ইসলাম ধর্মের আড়ালে রাজাকারদের যে প্রকাশনী, সেগুলোর মধ্যে আমি দেখেছি ওদের নিজস্ব ন্যারেটিভ বইয়ের মধ্যে। সেই বইয়ের খরচ, সেই বইয়ের ছাপার খরচ যে কোনো বইয়ের, মানে সাধারণ বাংলা গল্পের বইয়ের চেয়ে দ্বিগুণ তিনগুণ। অ্যাসিড ফ্রি পেপারে শোভন ভাই সেসব বই, ছোট ছোট ফরমায় সেসব বই বাংলাদেশের ইতিহাস লিখেছে। প্রথম 2 পাতা একটু ধোঁয়াটে কুয়াশার মতো, হানাদার বাহিনীর আক্রমণ হয়েছিল এরকম, হ্যাঁ। তারপরেই চলে গেছে 3rd পাতা থেকে যে ভারতের কনস্পিরেসিতে বাংলাদেশ পাকিস্তান ভেঙে 2 টুকরো হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে, এখানে ওখান থেকে মিথ্যা উদ্ধৃতি দিয়ে, এমনকি বঙ্গবন্ধুর নামে মিথ্যা উদ্ধৃতি দিয়ে ওরা একটা ন্যারেটিভ বানায়। বঙ্গবন্ধু যে তার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন, এই ইনশাআল্লাহটা উনি বলেছিলেন কারণ উনি ধর্মে বিশ্বাস করতেন। তিনি ধর্মান্ধ ছিলেন না, তিনি
কমিউনাল ছিলেন না, তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন না, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছিল না। আমাদের বাবা মা ভাই বোনেরা যে ইসলাম পালন করেন তিনি সেরকম ইসলাম পালন করতেন, এবং একজন মুসলমানের কথার মধ্যে যখন আশাবাদী কোনো কিছু থাকে সে বলে ইনশাআল্লাহ, মানে মহান আল্লাহর ইচ্ছায়, মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি মনে করি এটা হবে। হ্যাঁ, এটা সাধারণ ধর্ম বিশ্বাস। কে নাস্তিক, কে অনাস্তিক, কে আস্তিক, এগুলো নিয়ে আমার প্রশ্ন না। এই কথাটাকেও তারা টুইস্ট করেছে, এই জামাত, শিবির আর হেফাজতে ইসলামের মোল্লারা, যে মুক্তিযুদ্ধ নাকি বঙ্গবন্ধু করেছিলেন ইসলামী বিপ্লবের জন্য। এই যে মিথ্যা কথাটা ধর্মের নামে বলে ফেললো। হ্যাঁ, এই যে বললো যে আকাট, মানে এরা কি মনে করে বাংলাদেশের লোক সব মূর্খ? এমনটা হতে পারে আমার মনে হয় সুলতানা, যে আমি এমন একটা বয়সে এসে পৌঁছেছি, আমার বয়স ৭১ বছর। হ্যাঁ, তো আমি গত ৫৪ বছরের ইতিহাস বা তারও আগের সেই ৬৫ থেকে ৬২ থেকে আমার স্মৃতিতে সব ইতিহাসের ঘটনাগুলো পরম্পরায় রয়ে গিয়েছে। হ্যাঁ, আমাকে ইতিহাসের বই পড়ে ইতিহাস শিখতে হবে না, কিন্তু যারা ৯০-এ ৮০-তে ২০০০-এ মিলেনিয়ায় জন্মেছে, গত ১০, ১৫, ২০, ৩০ বছরে যারা জন্মেছে, তাদের তো এই ইতিহাসগুলো জানা উচিত। এগুলোকে তথাকথিত সো কল্ড কালার রিভলিউশনের দোহাই দিয়ে ওগুলো পুরনো, ওগুলো ফেলে দাও, ওগুলো পুরনো, এইসব নিয়ে কে আর কথা বলে, এইসব বুড়োদের ব্যাপার স্যাপার বলে যে ফেলে দেওয়া, সেই ফেলে দেওয়ার ভয়ঙ্কর পরিণতিটা কি তোমরা দেখতে পাচ্ছ বাবারা, মায়েরা? তোমরা কি দেখতে পাচ্ছ যে তোমাদের এই কালার রিভলিউশন যারা করিয়েছে টাকা পয়সার বিনিময়ে, তারা মানে ঘাতক নিযুক্ত করে তোমাদের পাশের, তোমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করে, সরকারের উপরে দোষ চাপিয়ে, পুলিশের উপরে দোষ চাপিয়ে, পুলিশ হত্যা করে যারা আজকে ক্ষমতাটা দখল করে নিয়েছে, সেই ক্ষমতা কি তোমাদের হাতে আছে? সার্জিস আলমকে আর হাসনাত আব্দুল্লাহ কে, এরা কারা? এরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। একজন তথাকথিত শিক্ষক, তার চরিত্র বলে কিছু নেই, লম্পটস্য লম্পট। সে এখন মানে একজন মহালম্পট, জঘন্য ঘৃণিত লম্পট, যার ব্যক্তি চরিত্র বলে কিছু নেই, যার রাজনৈতিক চরিত্র বলে কিছু নেই, এরকম একজন লোক এখন আইনমন্ত্রী হয়েছে। তো সেই দেশের কোন আইনটা তোমরা মনে করো এটা এটা ইয়া হবে? ভুলে যাও, ফরগেট ইট। আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গিয়েছেন, এখন যেটা আছে এটাকে কি তোমাদের ন্যায় বিচার মনে হয়? এই প্রাজ্ঞ বিজ্ঞ বিচারপতিদেরকে ঘাড়ে ধরে তোমরা নামিয়ে দিয়েছো। তোমরা কি লেখাপড়া জানা মানুষ? কোন সভ্য পৃথিবী তোমাদেরকে সম্মান করবে? ওই ডক্টর ইউনূস এসে এখানে চোখ মুখ উজ্জ্বল করে মেটিকুলাস প্ল্যানে করেছে, এই সব কিছুর মাস্টার মাইন্ড এই ছেলেটা বললেই সবাই সবকিছু মেনে নেবে না। পাশ্চাত্য সভ্যতা গর্ধব নয়, গাধা নয়, তাদেরকে যা খুশি তাই বোঝাবে তোমরা। এমনকি বাংলাদেশের সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত, সাধারণ যে লেখাপড়া জানেন না, যিনি জীবনের পাঠশালায় শিখেছেন তার জ্ঞান, তিনি পর্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন যে কি ঘটছে এখানে। এখানে ইউনূস সাহেব শান্তির দূত হয়ে আসছেন, আমরা তো কোথাও শান্তি দেখি না, আমরা তো কোথাও কোনো স্বস্তি দেখি না, আমরা তো কোনো ভবিষ্যৎ চোখে দেখতে পাই না। আমার দেশের করিডোর কেন দিয়ে দেওয়া হচ্ছে পরাশক্তিকে? আজকে আমেরিকা পক্ষ নিয়েছে রোহিঙ্গার, এই কি বলে আরাকান আর্মির, আর জোনটা সরকারের পক্ষ নিয়েছে চীন। এই দুই পরাশক্তি লড়াই করবে, আর আমরা মাঝখান থেকে আমরা উইদাউট এনি রিজন, কোন রকম কারণ ছাড়া, আমরা দুটো মাত্র প্রতিবেশী আমাদের, আরাকান এবং ভারত, দুটোরই আমরা এখন শত্রু, চরম শত্রু।
আজকে ভারতকে গালি দিবেন, হ্যাঁ ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছে না। গত 8-9 মাস ধরে তো দেখছি ভারত সম্পর্কে কি কুৎসা, যে কুৎসিত কথাবার্তা আপনারা বলে যাচ্ছেন। কোন প্রতিবেশীকে নিয়ে এটা বলে না। অন্ধভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে তারা বাংলাদেশকে শেষ করে দিয়েছে। কি শেষ করেছে? কোথায় শেষ করেছে? ওরা বুলিং করে, ওরা দাদাগিরি দেখায়। হ্যাঁ, দাদা বলেই দাদাগিরি দেখায়। পোষাইলে মানেন, আর না পোষাইলে চুপ করে থাকেন। কই আমেরিকা যখন বাবাগিরি দেখাচ্ছে তখন তো কোনো কচু ঘন্টাটা করতে পারছেন না, জান না? গিয়ে বলেন টার্কিকে, লিবিয়াকে, আমেরিকাকে, সৌদি আরবকে। সৌদি আরবের না প্রিন্সের ছবির মধ্যে জুতা পেটা করেছিলেন, ঘাড়ে ধরে 10,000 লোক বার করে দিয়েছে, ঘাড়ে ধরে লাথি মেরে। ওইখানে আইন চলে না, ওখানে কোনো আইন নাই, ওখানে সৌদি আরবের বাদশার কথাটাই আইন। সেখানে অপমান করবেন, গালি দেবেন, মোল্লাগিরি দেখাবেন। এই মোল্লারা আপনাদের খাওয়ায়, এই মোল্লারা তো পরভোজী। আপনি খাওয়ালে ওরা খায়, ভিক্ষুক, ভিক্ষা করে খায়। আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন? আজকে মুক্তিযোদ্ধার কবরের মধ্যে ভেঙ্গে স্যান্ডেল জুতা ফেলে আগুন লাগিয়ে দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যে উঠে যে ভেঙে ওটার মধ্যে পেশাব করেছে, বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেনি, ওরা বাংলাদেশের অস্তিত্বের মাথায় প্রস্রাব করেছে। এবং আপনারা সেটা লাই দিয়েছেন, সেটা সমর্থন করেছেন। আপনারা পিতার মস্তকে প্রস্রাব করা প্রজন্ম। কোন যুক্তিতে বোঝাতে পারবেন না। আমি লিখে যাব, আমার লাশ পচে যাবে কবরে, আমার লেখা থেকে যাবে আজকে আপনারা কি বেইমানি করলেন বাংলাদেশের সঙ্গে। আজকে একটা রাজাকার মুক্তি পায়, 2 হাত তুলে সে ভিক্টরি দেখায়, আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। এই অথর্ব হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া মানুষগুলোকে আপনারা গায়ের জোরে, কতখানি কাপুরুষ! একটা বৃদ্ধের গায়ে হাত তুলছে একটা 25 বছরের যুবক। লড়াই করতে চান? তা আমার স্টেন গানটা আমাকে ফেরত দেন, আর আপনিও নিয়ে আসেন একটা স্টেন গান। কোন জায়গায় দাঁড়াবেন বলেন? কোন জায়গায় দাঁড়াবেন? লড়াই করবো আমি আপনার সাথে। কাপুরুষের দল, নষ্ট প্রজন্ম, নষ্ট প্রজন্ম, রাজাকারের বাচ্চা। সেই রাজাকার, একবার যে রাজাকার চিরকালই সে রাজাকার। এখন এই আমি তো এই সরকারের কাছে কোনো নিশ্চয়ই কোনো আশা নাই, কিন্তু দাঁড়াবে বাংলাদেশ। এটা সরকার নয়, সেই জন্য কোনো আশা নাই। এই সরকার ইলেকশন দেবে না। কেন দেবে? ইলেকশন দেয় তো লোকে ক্ষমতা পাওয়ার জন্য। এরা তো ক্ষমতায় আছেই, তাহলে এরা কেন এরা ইলেকশন দিতে যাবে? ওই যে দোষ দিচ্ছিলেন আওয়ামী লীগকে 15 বছর ইলেকশন দেয়নি, তো ওরা তো ক্ষমতায় ছিল, দেয়নি। তো আপনারা এখন ক্ষমতায় আছেন, দেবেন না। আর বিএনপি যে খুনসুটি করছে আর আবদার করছে, হ্যাঁ হ্যাঁ ইলেকশন দাও, দেখামি করছে আর ওয়াইনিং করছে। ওয়াইনিং করে এখান থেকে কোনো কিছু হবে না। ওই আগেও তোমার সাথে এসে একবার আমি বলেছিলাম যে একটা সাপের 5টা মাথা, এই 5 মাথাওয়ালা বিশাল আজদাহা অজগর সাপ বাংলাদেশটাকে বিষ ঢালছে এবং গোগ্রাসে খাচ্ছে। সাপ যেভাবে গিলে খায়, এটার ইকোনমি গিলে খাচ্ছে, এটার প্রবৃদ্ধিকে গিলে খাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে গিলে খাচ্ছে, ধর্মকে গিলে খাচ্ছে, মানুষের মোরালিটিকে গিলে খাচ্ছে, মানুষের মানসিক শক্তিকে গিলে খাচ্ছে। এই সাপ একটাই, এর কাছে আর কোন রকম সাপের কাছে আপনি দরদ আশা করতে পারেন। আজকে যে এই পোশাক শিল্পের যে মেয়েটা গত 1 বছর আগে পরিশ্রম করে দেশের বাড়িতে টাকা পাঠাতো, তার ছেলে সন্তান, মেয়ে, স্বামী সন্তানকে প্রতিপালন করতো, যে মেয়েটি,
যে স্বপ্ন দেখতো একদিন সচ্ছল একটা সংসারের, সে আজকে কি খাচ্ছে আমরা জানি না, খেতে পাচ্ছে কিনা তাও জানি না। 17 লাখ নারী মোল্লারা তারা প্রীত অনুভব করছে, 1 নম্বর মেয়েগুলোকে সব পর্দার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আহা হা আমার ইসলাম কায়েম হয়েছে। এইবার তাদের 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 11 নম্বর বউ বানাবার জন্য অনেক মেয়ে অ্যাভেলেবল হয়ে গেল। কত সুবিধা হলো তাদের। এই বজ্জাত বেঈমানের বাচ্চারা আমার মেয়েগুলোকে কষ্ট দিয়ে তাদের দাসী বানিয়ে রাখতেছে। তারা দাসী বৃত্তিতে বিশ্বাস করে, তারা দাস প্রথায় বিশ্বাস করে। এদের কাছ থেকে কোনোদিন কোনো প্রগতি, কোনো সভ্যতা মানুষ আশা করতে পারে না। এরা সভ্য নয়, এরা সভ্য মানুষ নয়। একদম প্রায় 17 লাখ নারী এই মুহূর্তে বেকার, মানে যারা কর্মরত ছিল 5ই আগস্টের পর থেকে 17 লাখ নারী বেকার হয়েছে। দেশের প্রবৃদ্ধি নিম্নমুখী। আমি কালকে দেখছিলাম যে কয়েকজন অর্থনীতিবিদ বলছেন যে ভয়াবহ একটা বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। এখন বাংলাদেশ যখন অর্থনৈতিক সংকটে পড়ে সবার আগে বিপদে পড়ে নারীরা। এখন দেখেন এই যে 17 লাখ নারী এট এ টাইম তারা যদি বেকার হয়ে গেছে, তারা গ্রামে ফিরে গেছে, রাইট? তো তারা কিভাবে জীবনযাপন করছে কে জানে, এগুলো এবং এসবের কোনো রিপোর্টও নাই। সুলতানা, আমি একটা ছোট্ট ঘটনার বর্ণনা দিই। হ্যাঁ, ছোট্ট ঘটনার বর্ণনা খবরের কাগজে পড়েছি এবং এই ইয়েতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। রংপুর এলাকার একটা মেয়েটা 15 বছরের মেয়ে, কিশোরী মেয়ে। স্বপ্ন, যে বয়সে মেয়েদের চোখের মধ্যে শুধু স্বপ্ন থাকে সেই বয়স তার। তাকে মধ্যরাতে রাত 1টা-1:30টার সময় ঘুম থেকে ডেকে তুলেছে তার বাবা এবং মা, বলে তোর চাচি এসছে, তাড়াতাড়ি ওঠ, আমাদেরকে এক জায়গায় যেতে হবে। তাকে নিয়ে গিয়ে বাড়ি থেকে অনতি দূরে একটা ভুট্টা ক্ষেতের মাঝখানে নিয়ে মুখ চেপে ধরে গলায় ছুরি চালিয়ে বটি দিয়ে কুবিয়ে মেয়েটাকে কুবিয়ে 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 মেয়েটাকে বিভৎস ভাবে হত্যা করেছে বাবা মা চাচি মিলে। লাশটা ফেলে রেখে চলে এসছে। পরের দিন হইচই গ্রাম জুড়ে, পুলিশ এসছে। পুলিশকে ওই বাড়িতে এসছে যে তোমাদের মেয়েকে তো মেরে ফেলছে। হ্যাঁ, আমরা তো কালকে রাত্রে থেকে মেয়েকে খুঁজে পাচ্ছি না, তবে আমরা জানি কারা করেছে। কারা করেছে? 17টা পরিবারের নামে ওরা মামলা দিয়েছে। পুলিশের জেরার মুখে এই 17টা পরিবারের জবানি শোনার পরে পুলিশ বদ্ধমূল ধারণা হলো যে এই মার্ডারটা করা হয়েছে শুধুমাত্র মামলা দেওয়ার জন্য। এই যখন বাপ মাকে আর চাচিকে আলাদা আলাদা করে ইন্টারোগেশন করলো, তখন কিন্তু এই আসল ঘটনাটা বেরিয়ে আসে এবং বাপ মা স্বীকার করলো যে হ্যাঁ, আমরা মেয়েটাকে মেরেছি যাতে মামলা দিতে সুবিধা হয়। হ্যাঁ, কারণ মামলা দিলে তখন ওরা জেলে ঢুকে যাবে। ওদের নাকি 30 না 32 বিঘা জমি। তো এটা কি শেখ হাসিনা করেছেন, ডক্টর ইউনূস করেছেন, সার্জিস আলম করেছে, ডক্টর আসিফ নজরুল করেছেন না? এটা তোমার বাঙালির পুরো সমাজ। ওই যে মেয়েটি, যে বলুচিস্তানের মেয়েটি বলল ইয়ে বাঙ্গাল নেই হ্যায়, ইয়ে বেলুচিস্তান হ্যায়, কোন ঘৃণা থেকে বলেছে? এই ঘৃণা থেকে। পুরো জাতির চরিত্র আজকে ক্যানিবল, নরখাদক। আপন সন্তানকে এরা জবাই করতে পারে সম্পত্তির লোভে। যদি দেশ স্বচ্ছন্দে এগুতো, সচ্ছলতার ভেতর দিয়ে এগুতো, যদি গোড়ামি থেকে বিচ্যুত হয়ে প্রগতিশীল চিন্তার ভেতর দিয়ে নতুন পৃথিবীর বহির্বিশ্বের সভ্য পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতো, তাহলে হয়তো এই 15 বছরের মেয়েটা বাপ মার হাতে খুন হতো না। আমাদের চরিত্র বলে কিছু নাই, আমাদের সাধারণ লোকের চরিত্র বলে কিছু নাই। এরকম খুন করতে পারে সাধারণ মানুষ, এটা কোনো পলিটিক্যাল মার্ডার নয়। আজকে বাংলাদেশের কালচারকে ধ্বংস করার জন্য যত শিল্পী আছে সুলতানা, যত শিল্পী আছে, নাট্যশিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, তাদেরকে লিঞ্চিং করা হচ্ছে। তাদের বাড়ি ঘর পুড়িয়ে বুলডোজার দিয়ে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে।
এই যে তুমি মমতাজ বেগমের কথা বলছো, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন। উনি আওয়ামী লীগের জনপ্রিয়তা এমপি হন নাই, তার জনপ্রিয়তায় আওয়ামী লীগ ওই আসনে জিততে পেরেছিল। কিন্তু তার প্রতি মোল্লাদের ঘৃণা আছে, এই ঘৃণার বহিঃপ্রকাশ দেখলাম তার বাড়ি ঘর ভেঙে দিতে। কিন্তু এই দরিদ্র বাউল শিল্পী তিনি কিন্তু দুটো হাসপাতাল তৈরি করছেন, একটি হাসপাতাল এবং একটি এই চক্ষু ক্লিনিক নিজের খরচে প্রতিষ্ঠা করেছেন। তো বাংলাদেশের মানুষের তো কোনো কৃতজ্ঞতা বোধ নাই। ওই হাসপাতালে ওই ক্লিনিকে কারা চিকিৎসা নিচ্ছে? দরিদ্র মানুষ। আর তার বাড়িটা যখন ভেঙে দিল, ওই বুলডোজারটা চালিয়েছে যে সেও কিন্তু একজন দরিদ্র মানুষ। বুলডোজারের মালিক হয়তো জামাত, কিন্তু বুলডোজার যে চালিয়েছে সে দরিদ্র মানুষ। তো মানুষ বিভৎস, মানুষ হিংস্র, মানুষ একে অন্যকে আঘাত করতে চায়, মানুষ খুন করতে চায়। খুন করে আনন্দ পায় যে জাতি, খুন করে রক্ত দেখলে যদি আনন্দ হয়, সে মানসিকভাবে দুরারোগ্য একটি ব্যাধিতে ভুগছে। সে মানসিক ভারসাম্যহীন, সে ম্যাসোকিস্টিক, স্যাডিস্ট, ম্যানিয়াক, সোশিওপ্যাথ, সাইকোপ্যাথ বলা যেতে পারে। গোটা জাতি আজকে সাইকোপ্যাথ, খুন করতে চায় এরা। ওই যে ব্যারিস্টার, ওই যে কি যেন নাম ওনার, ওই কপালের মধ্যে কালো দাগ আছে গোরবাচভের মতো, ইন্দ্রলুপ্ত মানুষ, ওই ব্যারিস্টারের নাম কি? কোন ব্যারিস্টার? বাংলাদেশের যে ব্যারিস্টার খুব আলোচনায় আসেন, মাঝে মাঝে টক শো করেন, আমি নাম মনে রাখতে পারি না, মুশকিল। এই ইয়ের মাথায় চুল নাই, আন্দালিবের মাথা ভর্তি চুল, মাথায় চুল নাই, যে ব্যারিস্টার যিনি ফুয়াদ। এই ফুয়াদের গল্প বলা বলে একটা চিটিং বাজের গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেটা এই ফুয়াদ বলেছেন যে মাইরের উপরে ওষুধ নাই। হ্যাঁ, কোন বিচার টিচারের, উনি একজন ব্যারিস্টার, উনি বিচারের ধার ধারেন না। ওনার কথা হচ্ছে ধরে পুচিয়ে দিলে বা পেটাই করলে বা বেধড়ক মেরে হাড়গোড় ভেঙে দিলে, কুবিয়ে পা কেটে ফেললে, ওইটাই হচ্ছে গিয়ে উচিত, সে এরপরে উঠে দাঁড়াবে। ক্যান্টনমেন্টও আক্রমণ করতে চেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই ধরনের এই ফুয়াদের গল্প বলার একটা আমাদের বাঙালিদেরকে তো ওই প্রতারণার গল্প ছোটবেলা থেকে শেখানো হয়েছিল। হ্যাঁ, আলোচনা একটু উত্তপ্ত বলে একটু বলছি। হ্যাঁ সুলতানা, তোমার শোধ এটা থেকে যাবে। ফুয়াদের গল্প বলা ক্লাস 5-এ পড়েছিলাম। তো ক্লাসের সবাইকে স্যার গল্প বলতে বলেছেন, একটা ফুয়াদ গল্প বলছি, যে দুটো চড়ুই পাখি ছিল। আচ্ছা, তো চড়ুই পাখিরা জানলা দিয়ে ফুরুত করে আসে আর ফুরুত করে আবার উড়ে চলে যায়। তারপরে বলে ফুরুত করে আসে, তারপরে ফুরুত করে উড়ে চলে যায়। এই পরে সে 10 মিনিট ধরে শুধু ফুরুত করে আসে, ফুরুত করে চলে যায়, এবং প্রমাণিত হলো সে সবচেয়ে লম্বা গল্পটা বলেছে। হ্যাঁ, যে লম্বা গল্প বলে সে জিতবে। তো আজকে যিনি আমাদের এই উপদেষ্টা, তিনিও কিন্তু ঠিক একই রকম মানসিকতা। তিনি চুরি করেছিলেন আরেকজনের পুরস্কার পাওয়া গল্পের বই, ম্যাগাজিন। তার নিজের জীবনীতেই তিনি লিখেছেন, আমার দিকে তাকাবেন না, আমি লিখি নাই। উনি নিজেই কিছুদিন আগেও বলেছেন, আমি নিজে শুনেছি, যে বুদ্ধি 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 দিয়ে আমাদের জিততে হবে। স্যার, আপনি তো শিক্ষক, বুদ্ধির সঙ্গে বিবেকও লাগে, ওইটা আপনি বলেননি স্যার। আপনি শুধু বলেছেন বুদ্ধি দিয়ে জিততে হবে। ঠগ, জোচ্চোর, কানম্যান, এদের বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি। এরা কিন্তু বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করে। সত্যিকার অর্থে বুদ্ধিজীবী বললে এদেরকেই বলা উচিত, যারা বুদ্ধির উপরে উপার্জন করে, মানুষকে ঠকিয়ে উপার্জন করে। আপনার আসিফ নজরুল, আপনার সার্জিস মলম, আপনার ওই হাসনাত আব্দুল্লাহ, এরা কিন্তু সব আপনার মতোই বুদ্ধিমান। আপনি ওদেরকে একটু স্যার বিবেকের কথা বলেন। আপনি পারতেন, আপনি গোটা পৃথিবীর
মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়েছিল বিবেকের কথা বলার, আপনি ম্যান্ডেলা হতে পারেননি। আপনি মার্টিন লুথার কিং এর ধারে কাছে তার পাদুকা বহনের যোগ্যতা আপনার নেই, কিন্তু আপনি পারতেন। আপনি পারতেন এই দেশে আসার পরে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে আপনি দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। আপনি উস্কানি দিয়ে ধ্বংস তো করেছেন, মানুষের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে রাজাকার ভিক্টরি সাইন দেখাচ্ছে, ভিক্টরি সাইন দেখাচ্ছে। ৭১ উল্টে দিয়েছেন আপনি, তবে উল্টে যায়নি, কারণ আপনি জানেন না, কারণ আপনি তো জনবিচ্ছিন্ন মানুষ, জনগণের সঙ্গে আপনার যোগাযোগ নেই। আপনি মনে করেন যে পেটোয়া বাহিনী দিয়ে আর ওই হেফাজতে ইসলাম আর এই জামাতে ইসলামের মব লিঞ্চিং করে আপনি দেশকে ঠান্ডা করে দেবেন। হ্যাঁ, রিক্সাওয়ালা সরে যাবে, ঠেলাগাড়িওয়ালা সরে যাবে, ভেজিটেবল ওয়ালা সরে যাবে, মারপিট করবে না, কিন্তু ক্ষুধা, সুলতানা, ক্ষুধা একটা ভয়ঙ্কর প্রেরণা। মানুষ যখন ক্ষুধার্ত হয়, মানুষ যখন দেখে যে তার শিশু সন্তান ক্ষুধার্ত, তার কিশোরী কন্যা ক্ষুধার্ত, তার স্ত্রী লুটিয়ে পড়েছেন ক্ষুধায়, তখন সে হাতের মধ্যে বটি নিয়ে, রামদা নিয়ে বেরিয়ে আসবে। হয়তো সে আর ঘরে ফিরতে পারবে না, কিন্তু ওই রামদা দিয়ে, বটি দিয়ে সে কিন্তু প্রতিশোধ নিয়ে ফেলবে এই ক্ষুধার। এই প্রেরণাকে আপনি একসঙ্গে ১ কোটি মানুষ, ক্ষুধার্ত মানুষ যখন ধেয়ে আসবে, আপনার কোনো মিলিটারি, কোনো বিজিবি, কোনো পুলিশ কেউ ঠেকাতে পারবে না। কোন 7.62 mm অ্যামুনিশন দিয়ে, এসএলআর রাইফেল দিয়ে, স্নাইপার শট করে আপনি তাদের আটকাতে পারবেন না। তারা ধেয়ে আসবে এবং তাদের সেই মহাপ্রলয়ের সুনামির কাছে খড়কুটোর মতো ভেসে যাবেন স্যার, পালাতে পারবেন না স্যার। আপনার ছাত্রদেরকে আপনি কি শিখিয়েছেন জানি না। আপনার পাশে মাহমুদুর রহমান মান্নাকে যখন দেখি, তিনি সরাসরি আপনার ছাত্র ছিলেন। আজকে আপনি তাদেরকে বেছে নিয়েছেন যাদের নৈতিকতা বলে কিছু নেই, যারা বিক্রি হয়ে যায় স্যার। আমি এই ঘৃণার কথা যত বলবো, আমার ভেতরে সেই ঘৃণার বারুদ তত জ্বলে উঠবে। নতুন প্রজন্মকে বলছি, আপনারা নিজেদের নামটা অন্ততপক্ষে পরিষ্কার রাখেন, এদেরকে সমর্থন করবেন না। কালার রিভলিউশন আমেরিকার পয়সায় কেনা বেলুন, ওই বেলুন ফুটে যাবে। জি, তাজুল ইমাম ভাই, অনেক ধন্যবাদ। আমি শেষ করব, কিন্তু আপনার কাছে দুটি বিষয় জানতে চাই। একটি হচ্ছে গিয়ে, এরকম আশঙ্কা আছে কিনা যে একদিন দেখা যাবে সত্যি সত্যি মুক্তিযোদ্ধাদের বিচার হচ্ছে? আর একটি বিষয়, অনেকেই বলছেন একটা যুদ্ধের অপেক্ষা আছে এখন। সত্যি সত্যি কি একটা যুদ্ধ করে আবারও দেশকে মুক্ত করতে হবে নাকি? আমার কাছে প্রতিনিয়ত, অনেস্টলি আমার কাছে সেটাই মনে হয়। আর মুক্তিযোদ্ধাদেরকে এরা বিচার করতে চাইবে, কারণ রাজাকার যদি মুক্তি পায়, বাই ডিফল্ট মুক্তিযোদ্ধারা অপরাধী। যে মেয়েটি, যে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারী এই আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, আজকে কিন্তু তাকে জেলে যেতে হবে। কেন? কারণ তিনি সাক্ষী দিয়েছেন একজন তথাকথিত, তাদের ন্যারেশনে, নির্দোষ মানুষের বিরুদ্ধে, তাই না? তো মুক্তিযোদ্ধাদের এখন বিচার হতেই পারে, তাজুল ইমামের নামে ফাঁসির আদেশ, দণ্ডাদেশ জারি হতেই পারে। হ্যাঁ, আর এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, মুক্তিযোদ্ধাদের বয়স আমাদের 70 ঊর্ধ্ব সবার। তো আমরা তো আরেকটি লড়াই করার মতো প্রকৃতি আমাদের কাছ থেকে সেই প্রাণ শক্তি কেড়ে নিয়েছে। যেটা আমরা করতে পারি, আমরা নতুন প্রজন্মের কাছে সঞ্চার করতে পারি আমাদের আদর্শের কথা, এই বাংলাদেশের কথা। আজকে বঙ্গবন্ধু নেই, আজকে মুক্তিযোদ্ধারাও নেই, সৈয়দ নজরুল নেই, তাজউদ্দিন নেই, মনসুর আলী নেই,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কমান্ডারে যারা মানে প্রধান ছিলেন কেউ নেই, জেনারেল ওসমানী নেই, মানিকশ নেই, জগজিৎ সিং অরোরা সম্ভবত অতি বৃদ্ধ এখন। হ্যাঁ, তো সেই যুদ্ধ 71-এর যুদ্ধ আবার ফিরে এসছে, যেন মুলতবি যুদ্ধ ফিরে এসেছে। আপনারা যারা অনেকেই বলতে শুনেছি যে আহা আমি যদি সে সময় থাকতাম তাহলে যুদ্ধ করতাম। যুদ্ধ করতে হবে, কেন করতে হবে বলি। গা বাঁচিয়ে থাকতে পারবেন না, আজকে হয়তো পারবেন, আজকে অর্ধেককে সাফ করবে, কালকে বাকি অর্ধেকের জন্য ওরা আসবে, এবং ওরা আসবেই। ওদের সব কিছু, ওদের একটা কালো বই আছে, বইয়ের মধ্যে 1, 2, 3 করে সব প্ল্যান লেখা আছে। এটা 15 নম্বর প্ল্যান যে মুক্তি ইয়েতের এই কি বলে জামাতের যে রাজাকারকে মুক্ত করা হলো। ওদের 2 নম্বর প্ল্যানের মধ্যে যত সন্ত্রাসী ছিল, প্রায় 700 সন্ত্রাসী যারা জেলখানায় ছিল তাদেরকে ওরা ছেড়ে দিয়েছে। তারা বেরিয়ে এসে আয়না ঘরের গল্প করে, ইন্টারোগেশন সেলের গল্প করে। ইন্টারোগেশন সেলে না ঢোকালে এই বজ্জাত গুলো এরা তো স্বীকার করতো না। এরা স্বীকারোক্তি দেওয়ার পরেও তারা জেল থেকে বেরিয়ে গেছে, জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওটা ছিল প্ল্যান নাম্বার 2, আর এটা প্ল্যান নাম্বার 15। তো প্ল্যান নাম্বার 18-তে বা 22-এ বা 25-30-এ কি আছে? মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলা বা ফাঁসি দেওয়া, অন্তত পক্ষে একজনকে প্রতীকী ফাঁসি ওরা দেবে। কেন দেবে? ওই যে ইগোর জিতে যাওয়া, দিয়েছি, মুক্তিযোদ্ধাগিরি করেছিলি, দেশ স্বাধীন করেছি বাংলাদেশ, নিশ্চয়ই বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়াবে আমি বিশ্বাস করি। কারণ যেই 30 লাখ শহীদের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেই বাংলাদেশ কখনোই হারতে পারে না, হারতে দেয়া যায় না, হারবে না কোনোদিনও, এটুকু বিশ্বাস আমার আছে। বারবার বাংলাদেশের পথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, চেষ্টা না অপচেষ্টা হয়েছে, কিন্তু তারা টিকতে পারেনি। এর আগেও হয়েছে তো, কিন্তু বাংলাদেশের মানুষই আবার তা ঘুরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি তারা সফল হতে পারবে না। তাজুল ইমাম বীর মুক্তিযোদ্ধা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমি আজকের আয়োজন শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনারা আমার বক্তব্যটা আজকে বেশ গুছিয়ে বলতে পেরেছি, এটি আপনারা শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন, এবং সুলতানা তোমার যে প্রচেষ্টা এটাও যুদ্ধেরই একটা অংশ। হ্যাঁ, বীর পুরুষের মতো এগিয়ে আসেন, কাপুরুষের মতো নয়। বীর, বাংলাদেশ বীরের জন্ম দিয়েছে। ওই মেয়ে যেন, ওই পেশোয়ারের বেলুচিস্তানের মেয়েটি যেন, কিছু তরুণী মেয়েটি যেন বলে হাম লোগ বাঙ্গাল কি তারা ইয়ে লড়াই জিতেগা, এটা যেন বলতে পারে ওরা। বেলুচিস্তানিরা তো অনেক দিন ধরে স্বাধীনতাকামী, সেই 47 সাল থেকে 71-এর পরে তারা বলতো শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তানে স্বাধীন করো, রাইট? এখন তাদের স্লোগান বদলে গেছে, জি, আবারও বদলে যাবে। তারা, বাংলাদেশের মানুষ চিরকাল তার ওই শহীদদের স্মরণ করে, ওই যে সবকটি জানালা খুলে দাও না। নিশ্চয়ই আমরা আমাদের শহীদদের কথা কখনোই ভুলতে পারি না। তাজুল ইমাম ভাই, আপনি ভালো থাকুন, আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে আমার আজকের এই অনুষ্ঠানটি। আমি আমার বাংলাদেশের 30 লাখ শহীদ এবং 4 লাখ নারী যারা ধর্ষিত হয়েছিলেন 71-এ, তাদের জন্য আমি উৎসর্গ করছি আমার এই সামান্য নিবেদন। তাদের জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের কাছে আমরা চির ঋণী। আপনারা সবাই ভালো থাকুন।